দেখো মিতুর ছেলের নাম মিথিল রেখেছে। মিথিল মানেটা কি অনেকে জিজ্ঞেস করছিল। মিথিল ইজ এ চেরিশড বেঙ্গলি বয়েজ নেম উইথ হিন্দি অরিজিন মিনিং কিংডম। মিথিল নেম embodies qualities like depth, wisdom and vastness, appealing up to parents who seek a meaningful and traditional name. The Bengali name Mithil, a long 6-letter name, holds the lucky number 8. Mithil name meaning in Bengali is perfect for those looking for a timeless choice with both depth and elegance in Bengali speaking communities. বুঝতে পেরেছো মিথিল নামের মিনিংটা কি? এইবার দেখো তার নামের মেইন নেম মিথিল, জেন্ডার বয়, মিনিং কিংডম, অরিজিন হিন্দি, লাকি 8। তো এটা আবার না বাংলাতে লিখেছে নাম মিথিল, লিঙ্গ ছেলে, মানে ছেলে বাচ্চাদের নামই মিথিল হয়, তার মানে হচ্ছে কিংডম। বাকি কথাটা আমি আমার ভিডিওতে ডিসকাস করে বলে দিচ্ছি। এবং তার ভাগ্যবান সংখ্যাটা কি 8। দেখে নাও মিথু তানিশ, তোমার ছেলের নাম, নামের অর্থ এবং তার লাকি মিনিং কি আমি সবটাই এখানে বলে দিলাম। চলো এবার আমার ভিডিওটা শুরু হয়ে যাচ্ছে। চলে এলাম মিতু আর তানিশের ছোট বাচ্চাটার নামকরণ হয়েছে। ইয়েস, কি নাম হয়েছে? মিথিল। খুব সুন্দর নাম, যদিও অনেক কাছে এটা একটু আনকমন। মিথিল নামটা শোনার পর আমারও একটু প্রথম মনে হলো যে আমরা তো সবাই মিথিলা নামটা শুনেছি, এটা খুব পপুলার আমাদের সীতা মায়ার ইসে। তো তারপর দেখলাম যে সার্চ করার পর যে মিথিল মানেটা কি, তো ইংলিশে আসলো কিংডম মানে রাজ্য। সে মিথিল নামটার অনেক কিছু মিনিং আছে, দারুণ মিনিং। রাজ্য ছাড়া মানে হচ্ছে যার ভিতরে প্রচুর উইজডম, যার ডেপথ, তার মানে হচ্ছে মিথিল। যদিও মিতু একটুখানি ছুঁয়েছে যে শুধু তো নাম রাখলে হবে না, তার সাথে নামের মানেটাও লাগবে। এটাই কিন্তু অনেকে বোঝে না। আমরা খুঁজবি নাম রাখ দিতে, খুঁজবি নাম, বাট নামের প্রত্যেকটা নামের পেছনে একটা অর্থ থাকে। সে অর্থযুক্ত নামটাই আমার মনে হয় ভালো রাখার সময়, যেটা কিনা মিতু বলেছে। সবচেয়ে বড় কথা যেটা আবার তানিশ বলেছে, যেহেতু মিতাংশের নামের মধ্যে মিতুর নামও আছে, তানিশের নামও আছে, মানে মা বাবা দুজনের মিশ্রণটাই আছে নামের মধ্যে, তাই এমন কোনো নাম রাখতে ওরা চাইছে না যেটাতে দুজনের নাম নেই। তো এর জন্য এই মিথিলের মধ্যেও মিতু আছে, তানিশ আছে, মানে ম আর ত থাকতে লাগবে। একটা কথা, সুন্দর কথা সে বলে তানিশ বলেছে যে আমরা চাই না দুজনের মধ্যে কোনো ব্যাপারেই মানে পার্থক্য আসুক। নাম সবকিছু যে এখন শুধু তানিশের নাম দিয়ে রাখা হলো সেটাও ঠিক ভালো লাগছে না, শুধু মিতুর নাম দিয়ে রাখা মানে শুধু এম দিয়ে রাখা সেটাও ভালো লাগছে না। যদিও ওদের ডাক্তার একটা খুব সুন্দর নাম দিয়েছে, যে ডাক্তার ডেলিভারি করেছে সেই নামটা হয়তো ওরা ইসের জন্য রাখতে পারে, কি বলে ডাক নাম হিসেবে রাখতে পারে, এটা বললো কালকে। তো পুরোটা এখনো ডিসিশন নিতে বাকি আছে, সেই নামটা রাখবে কি রাখবে না ডাক নামটা। প্লাস মিথিল নামটাই মোটামুটি অ্যাপ্রুভাল পেয়েছে। তবে মিথিল নামটা সত্যি খুব সুন্দর এবং 6 অক্ষরের নাম, লাকি সাইন 8। আমি পুরোটাই মিথিল সম্বন্ধে যাদের জানার ইচ্ছা আমি বলে দিলাম, যেটা কিনা তানিশ আর মিতু বলেনি। দূরে বসে কিছু করতে পারি না, ওইটুকুন করে দিলাম। বোনপুর নামের অর্থ কি হয়, এটার লাকি নাম্বার কি, এটার সিম্বল কি, সবকিছুই বলে দিলাম। খুব ভালো লাগছে। মিতাংশের তার ভাইকে প্রচন্ড ভালোবাসা, কথায় কথায় হামি খেতে যাওয়া, ভাইকে আদর করা, কোনো জিনিস আনলে আজকেও দেখেছি ভিডিওতে তানিশ একটা এনেছে পপকর্ন, ছোট তো পপকর্ন খাবে না, দৌড়চ্ছে নিয়ে কাকে দেবে কাকে দেবে, ভাই যা কিছু আনে সবই ভাই। বিস্কুট খেতে বসেছে, সেটাও ভাইয়ের কাছে বসেই ও বিস্কিট খাবে। হ্যাঁ, আবার ভাই যে অন্য কিছু খায় সেটাও সে জানে, ভাই কাঁদছিল, ভাই কি খাবে। তবে প্রচন্ডভাবে হামি দিতে চেষ্টা করে। তবে একটা কথা আমি মিতুকে বলবো, একটু কেয়ারফুল থাকবে, কারণ ও তো বাচ্চা, হয়তো হামি দিতে গিয়েই জোরে কপালটাতে দিয়ে দিল, হামি দিতে গিয়েই কপালটা ওর চোখে লেগে গেল। তুমি বলবে সবসময় কাছাকাছি থাকি, বাচ্চাটাকে একা রাখি না, ইউ নেভার নো, আরও হয়তো একটু বড় হলো, 1 মাস হলো, তখন তুমি সামনে নেই, হঠাৎ করে বাচ্চাটাকে আদর করতেই বড়টা গেল, ব্যথা দিতে না, কিন্তু কখনো ওই কপাল টপাল এখানে ওর, যখন ওর 1 মাস 2 মাস তখনও ও সফট থাকবে, তো ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তাই একটু সাবধান যে ভাইকে টাচ করতে নেই, হামি দাও একটু দূর থেকে দাও, এটা ওকে শিখিয়ে দাও। কারণ 1-2 মাসও কিন্তু রিস্ক থাকে, এখন বলতে না, 1-2 মাসের বয়সও রিস্ক থাকে। তাই ও হয়তো আদর করতে যাবে, ওর একটা হাত দিয়ে জোরে টিপ, গালে টিপ দিলেও তো বাচ্চাটা ব্যথা পাবে, তাই না? সেটা তোমাকে বোঝাতে লাগবে যে তুমি ভাইকে দূর থেকে হামি দাও, ভাইকে ভালোবাসো, সবকিছু ঠিক আছে। আরেকটু বড় না হলে, 5-6 মাস না হলে অ্যাটলিস্ট হামি দিতে কোথায় দিয়ে দেবে,
বেচারা ব্যথা বা হামি দিতে গিয়ে উপর হতে গিয়েই পড়ে গেল ওর গায়ের মধ্যে। ও কিন্তু জেনে শুনে কিছু করবে না, তাই তোমাকেই থাকতে লাগবে একটু কনসিয়াস। হ্যাঁ, প্লাস তোমাকে ওকে বলে দিতে লাগবে, যেহেতু কথা খুব শোনে, এটা করবে না ওটা করবে না, জুতোটা নিয়ে এসো, খুব কথা শোনে, ভাইকে ডাকছে ফুটবল খেলতে, সবই দেখি, আয় 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 ভাই ফুটবল খেলবে, হ্যাঁ খেলবে। আরেকটা 2 বছর যাক, 2 ভাই মিলে বাড়িতে সামনে উঠোন আছে, উঠোনের মধ্যে 2 ভাই তাম তুম করে খেলা, একদম টিনের চাল টালের যেইভাবে বল বাচ্চারা ফেলে, বাড়ি একদম। মিতুদের বাড়িটা খুব শান্ত বাড়ি ছিল, কারণ মিতু শ্বশুরমশাই প্রায় বাড়ি চলে যেত, তানিশ চলে যেত কাজে, শাশুড়ি মার মৃত্যু, এত বড় বাড়ি, এত মানে ক্ষেত খামার। আমি তখন দেখতাম, ভাবতাম বাবা এত বড় বাড়িটাতে কি করে থাকে। শাশুড়ি মা যদি এক জায়গায় থাকে, ওই গাছ নিচে বসে, অনেক সময় দেখতাম সবজি কাটছেন গাছের নিচে বসে গরমের দিনে, মিতু যদি মিতুর রুমে থাকে তাহলে তো শাশুড়ি মাকে ডাকতে কত সময় চলে যাবে। এত বড় বাড়িতে কিন্তু এইবার 2 ছেলে এসে বাড়িটাকে যে কেমন গরম করা করবে এটা তো বুঝতে পারবেই। প্রচন্ড গরম হয়ে যাবে বাড়িটা। 2 বছর যাক না, এমনি তো হামাটামা দেওয়ার সময় ঠিক আছে, তখন তোমার সঙ্গে থাকতে লাগবে। 2 বছর হয়ে গেলে পরে সঙ্গে থাকতে লাগবে না, একটাকে দেখে লাগবে ধুমধাম টিনের চালের মধ্যে বল ছুঁড়ে মারবে। এবার আসছি মিতুকে কিছু বকা দেওয়ার জন্য। মিতু দেখলাম কল চাপ দিয়ে বাসন মাজতে চলে গেছে, কারণ শাশুড়ি মা কত করবে। শাশুড়ি মা রান্না করছে, কারণ তানি সবজি কেটে দিয়ে গেছে, শাশুড়ি মা রান্না করছে। কিন্তু মিতু একটা কথা বলবো, তোমার উইদিন 2 বছর 2টো সিজার মামুলি বাতা, তুমি নিজেকে খুব ফিট অ্যান্ড ফাইন বলে মনে করছো, যে কোনো কাজ করতে তোমার কোনো খারাপ লাগছে না, তোমার অনেকটা সময় আছে। ছোটটা খুব ভালো, দুষ্টামি করে না, ভয় আছে, ঘুমোয় সারাদিনই মনে ঘুমোয়। রাত্রেবেলা তোমাকে একটু খাওয়াতে উঠতে, সবার খাওয়াতে উঠতে লাগবে, ন্যাপি চেঞ্জ করতে লাগবে, এটা তো মোটামুটি 5 মাস 6 মাস করতেই লাগবে। তো এটা তো তোমার কিছু করার নেই, 4-5 মাস করতে লাগে। আমরা তো 5 মাস আগে ভাত দেবো না, মানে সলিড ফুড দেবো না, যদিও 4 মাস থেকে আমরা সেরেলাক ফেরেলাক দিয়ে দিই, তো সেখানে একটু কষ্ট করতেই লাগবে। কিন্তু তুমি কি বুঝে এই কল চাপ দিয়ে কাজ করতে চলে গেলে, মানে কলের পাড়ে যাওয়া, এইভাবে বসা উঠা, তারপর ঘর ঝাড় দেওয়া, হ্যাঁ এগুলি কিন্তু দেখলে মনে হচ্ছে হালকা, তোমার কিন্তু এখনো ভেতরটা কাঁচা। তোমার স্টিচ ওপরটা থাকে শুকিয়ে যায়, ভেতরটা এখনো কাঁচা। সেই কাঁচা জায়গাটার মধ্যে যখন তুমি কাজ করো, নর্মাল বাচ্চা হলে পরো মানুষ 1 মাস রেস্ট নেয়। তুমি বলছো তোমার ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছে করছে, ভারী ভর্তা কাজ না করি, রান্না ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারলে, কিন্তু এই যে ঘর ঝাড়ু দেওয়া, কল চাপ দিয়ে বাসন মাজা, এগুলি করতে যেও না। 10 দিনের দিনে তুমি কল পাড়ে বসে গেছো বাসন কাজ করতে। আমাদের যে সাইন্টিফিকের সাথেই কিন্তু রিলিজিয়াসের নিয়মগুলি আছে। এই যে তুমি বলছো না তোমাদের 13 দিন না হলে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না, 13 দিন না হলে তুমি উনুন ধরতে পারবে না, আবার 1 মাসও বলছো, আমাদের কিন্তু 1 মাস রূপসী ব্রত বলে, 1 মাস এটাকে বলে সূর্যব্রত। সূর্যব্রত না হলে ওরকম ভাবে উনুন টুনুন ধরা কোনো, কেন? কারণ 1 মাস ইউট্রাসটা কাঁচা থাকে আমাদের, এর থেকে ভবিষ্যতে নানা রকম রোগ হতে পারে, নানা রকম রোগ হতে পারে, 1-2 রোগ না, নানা রকম রোগ হতে পারে। তাই সেই চিন্তাটা তুমি না করে তুমি কাজ করতে চলে গেছো, হার্নিয়া টার্নিয়া এরকম না। এই সময় যদি তুমি যত্ন না নাও, ভবিষ্যতে তোমার নানা রোগ সৃষ্টি হতে পারে। যে কোনো অপারেশন, শুধু সিজার বলতে না, সিজার বলতে যেহেতু বাচ্চাটা একটা বড় জিনিস বেরিয়ে আসে তার জন্য বলে রেস্ট, নট অনলি সিজার, যে কোনো অপারেশন হলেই কিন্তু পেশেন্টকে রেস্টে থাকতে দেওয়া হয়, পেশেন্টকে কোনো রকম ভাবে কাজ করতে দেওয়া হয় না। সেটা যে কোনো অপারেশন হোক, সেটা গলব্লাডার স্টোনই হোক, সেটা ইউট্রাসেরই হোক, যে কোনো হোক। তাহলে তুমি এত তুত্তুরির মা কেন করছো? আমি ভালো হয়ে গেছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, এবার আমি ফিট অ্যান্ড ফাইন, এবার আমি সেলাই কেটে এসেছি, ওকে, এবার আমি খেতে পারছি, আগেবার আমি খেতে পারতাম না, শুধু পেঁয়াজ ভাজা ভাত খেতাম, এবার আমি সব খেতে পারছি, শুধু বেগুন ছাড়া সবকিছু খাওয়াটা ঠিক আছে, খাওয়াটা ঠিক আছে, কিন্তু তুমি যে এই কাজগুলি করার চেষ্টা করছো এটা হেলথের জন্য ভালো না। উঠবোস করা কোনো কাজ, যেমন তুমি ওকে স্নান করিয়ে দেওয়া, বড়টাকে স্নান করতে গেলে অনেক সময় কি হয়, এইভাবে আমাদের মুখটা বেন্ড হতে হয়। ওই বেন্ড হয়েছিলাম বলে আমার কষ্ট হয়েছিল। আমি আমার বড়টাকে স্নান করতে, আমার বড় বড়ই ছিল, তোমারটা থেকে অনেক বড় ছিল, তারপরও আমার কষ্ট হয়েছিল। ডাক্তারই বলেছে, আমি বলছি না, যে আপ ডাউনে এটা চাপ পড়েছে। তো এইগুলি না মানতে লাগে। সুস্থ ঠিক আছে, এখন এই মোমেন্টে তোমার বাড়ির লোকদের কষ্ট হচ্ছে ঠিক আছে, 3টা মাস পরে যখন ফুললি ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে, তখন তুমি একদম গাছের আগায় উঠে কিছু কাজ করো, কেউ না করবে না। কিন্তু এখন তুমি কাজ করলে পরবর্তীকালে তোমার এই কাজের জন্য
আবার একটা অসুখ বাদিয়ে বসলে না, সেটা কিন্তু বিশাল মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, পরপর 2টো অপারেশন হয়ে গেছে। হার্নিয়া রোগটা খুব একটা বেশি আরামদায়ক না, এবং অপারেশনের পরে মানুষকে এর জন্যই বলে কাজ করতে না, ডিউ টু হার্নিয়া হওয়ার একটা চান্স থাকে বলে। তো হার্নিয়া হওয়ার চান্স থাকে যে কোনো, বিশেষ করে এই পেটের এই অপারেশনগুলি হওয়ার পর ভারী ভক্কম কোনো কাজ করতে না করা হয়। হ্যাঁ, কলপারে বসেও যদি কাপড় কাছে, একদম এইভাবে বসে বসে কাপড় কাছে, এইভাবে হালকা হালকা করে লোকে কাপড় কাছে। বাচ্চাদের যেহেতু পটি কাপড়টা, তোমারটা তো করতে, তোমারটা তো ওই করছে, তানিশি বোধ করছে, কিন্তু নর্মালিও অনেক সময় সিজারের মারা বাচ্চাদের কাপড় টাপড়গুলি ধোয় না। তো তখন ওই বলে, ওই বালতিতে, 2টো বালতিতে জল দেয়, তখন মারা বসে বসে হালকা হাতে সে কাপড়গুলি কাছে। ওই কাজটা মারা হালকা হাতে করে। তো এগুলি না একটু বুঝতে লাগবে, নাহলে হবে না। দুনিয়া এত আরামদায়ক নয়, একদম ফিট অ্যান্ড ফাইন, এত সহজ। তুমি জানো কত বড় অপারেশন সিজার? একটা বাচ্চা, কত বড় একটা বাচ্চাকে বার করে নিয়ে আসা পেট থেকে, এটা বুঝতে লাগবে। কত গুলি, কত জায়গাতে ছুরিটা চলে। এইভাবে ভুলভাল কাজ করো না। তুমি বলছো না 13 দিন করতে রান্না, ঠিক আছে, রান্না না একটু ঘাটাটা দিতে পারলে, তাও ওই যে একটু গুজা হয়ে হলুদ নিলে, নুন নিলে, এগুলি ঠিক না, এগুলিও ঠিক না। একদম স্ট্রেট হয়ে কাজ করতে পারলে ঠিক আছে, বেন্ড হয়ে কোনো অবস্থাতেই যেন পেটে চাপ না পড়ে কোনো কাজে। তার জন্যই আমাদের ধর্মে এটা, শুধু আমাদের বলতে না, আমি খ্রিস্টানদেরও দেখেছি, মুসলিমদেরও শুনেছি, ওদেরও নাকি 1 মাসের মতো যেতে পারে না কিচেনে। তোমরা একটু বলো তো, যদি কেউ অন্য ধর্মাবলম্বী থাকো। আমাদেরও 1 মাসে পারে না, বাকিদেরও আমি শুনেছি 1 মাস পারে না। খ্রিস্টানদের আমি শুনেছি, কারণ আমি ছিলাম যখন শিলংয়ে, আমার খ্রিস্টান বন্ধুরাই বলেছে ওদেরও 1 মাসে ওরকম কিচেনে যায় না। মানে কি, কিচেন মানেই মেয়েদের কাছে ভারী বক্কম কাজ। ওই সময় একটা শরীরের উপর দখল যায়, তো ব্লাডটা সবকিছু যায়, তাই একটা রেস্ট দরকার হয় প্রত্যেকটি মানুষের। তাই 1টা মাস দেয় নর্মাল, সিজার দেখাতে 3 মাস বলে। একটা সময় আমার সিজারকে খুবই ভয় পেত, এখন তারা সব দুধ ভাত হয়ে গেছে, তো এখন টেকনিক্যালি অনেক আমরা স্ট্রং হয়ে গেছি। কিন্তু রেস্ট কিন্তু দরকার আছে। আর যারা রেস্ট নেয় তারা ভবিষ্যতে সুখে থাকে, আর যারা রেস্ট নেয় না, সেই রেস্ট না নেওয়ার ফলটা পরবর্তী বয়সে পাবে। একটা বয়স হবে তো তখন পাবে। মানুষ বলে না সিজার হয়েছিল, এখনো কোমরে ব্যথা, অমাবস্যা পূর্ণিমা আসলে ওই যে ইঞ্জেকশনটা দিয়েছিল সিজারের সময়, এখনো সেই কোমরের ব্যথা হয়। কিন্তু দেখবো অনেকের মুখেই শুনবে তাদের সিজার হয়, ওই কোমরের ওই পার্টিকুলারলি ওই জায়গাটা যেখানে ইঞ্জেকশনটা দিয়েছিল, সেই জায়গার ব্যথাটা এখনো হাত দিলে পাওয়া যায়। এরকম প্রচুর লোক, 25 বছর হয়ে গেছে বিয়ে, মানে সিজার হয়েছে, তাও হয় অমাবস্যা পূর্ণিমাতে ওই জায়গাটার কোমরের ব্যথা। এগুলি ওইখান থেকেই আসে। তাহলে একটু সাবধানে চলাফেরা করো, এটুকুনি বললাম। আর বড়টাকেও একটু শিখিয়ে দিও, এই যে এত হাম্মি খেতে যায়, যে বাবা তুমি একটু দূর থেকে হাম্মি করো। হ্যাঁ, খুব ভালোই যখন বাচ্চাটা কোলে নিয়েছে, মাঝে মাঝে কোলে দিতে পারো, কিন্তু হাম্মিটা একটু আমার ভয় লেগেছে। সত্যি বলতে আমার হাম্মি ডাকার পর ভয় লেগেছে। হ্যাঁ, কারণ বড়টা একদমই ছোট, তো অতটা বুঝবে না কোথায় কি করবে না করবে। কোন দিন আদর করতে গেল, হাতে এমন করে চোখের ভিতরে হাত ঢুকে দিল, বাবা এত 10 দিনের 12 দিনের বাচ্চা। হ্যাঁ, তো বিপদের হাত পা নেই, এটা মনে রেখো। যে তুমি হয়তো রান্নাঘরে, তুমি বলছো না রান্না শুরু করে দেবে, রান্নাঘরে একটুখানি ভাজাই নামাতে গেলে ঠুস করে বড়টা ঢুকে পড়লো, ছোটটাকে একটু আদর করতে গেল, ভাই করে দিল চোখের মধ্যে একটা গুঁতো দিয়ে, তাহলে কি করবে? ও হয়তো বুঝেও কিছু করবে না। এটাই বললাম, ভাইকে যেন ছুতে না হয় এটা তুমি শিখিয়ে দেবে। অ্যাটলিস্ট 1-2 মাস এরকম করে রাখাটাই উচিত। এটা আমার পার্সোনাল ধারণা, তোমারটা তোমার উপরে। তবে সেফটি ফার্স্ট, সব দিকেই সেফটি ফার্স্ট। এখন তোমার বড়টার জন্য খুব দুঃখ হচ্ছে, কারণ ওই যে খাওয়াতে পারছো না, একবেলা খাওয়াচ্ছে, এটা হয়। এটা আমি বললাম না, আরেকজনের যখন হয়েছিল, ছোটটা থেকে বড়টাকে বেশি ভালোবাসতো, খালি মনে হতো বড়টাকে ডিপ্রাইভ করা হচ্ছে, ছোটটা থেকে বড়টা এই করতে তো ছোটটা ডিপ্রাইভ হয়ে গেছে। সে এরকম হয়েছে, মা খালি বড় ভাই বড় ভাই বড় ভাই করতে গেছে, কারণ ধারণা যে ওই সময়টা আমাকে কাছে পাই নাই, হ্যান্ড পাই নাই, ত্যান পাই নাই, অনেক রকমের সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। তো দুজনকেই সমান সমান করে দেখাটা একটু অসুবিধা হয়ে যায়, পিঠি হলে পরে। এবার আসছি মৌর কথা। মৌ কালকে দেখলাম ভিডিওতে, খুব ভালো লাগলো। দাদার জন্য, দাদাকে নিয়ে বাজারে গেল, সেখানে ভাইপোদের জন্য ড্রেস কিনলো, এবং সুন্দর করে কথা বললো যে সব সময় তো সময় মানে দিতে পারি না, যেহেতু অনেক দূরে থাকি, ভাইপোদের দিতে ইচ্ছে করে। দাদা এসেছে, দাদার সঙ্গে কিছু দিয়ে দিল ভাইপোদের জন্য। পুজো টুজো যায়, সাধারণত আমরা পুজো নববর্ষে আত্মীয়জনদের মধ্যে একটা আদান প্রদানের একটা সিস্টেম আমাদের মধ্যে আছে। যখন আমরা দূরে থাকি আমরা কি করি, যখন আমরা যাই বছরে 1বার বা 2বার তো যাই, তখনই আমরা সবাইকে সবকিছু দিয়ে আসি। তো মোর তো সেই ব্যাপারটা নেই, মো তো যেতে পারে না। তো মোর বাড়ির থেকে যখন কেউ মা বাবা আসে তখন দিয়ে দেয়, বা কেউ
আসলে দিয়ে দেয়। তো মৌ বলছিল আমি তো দিতে ইচ্ছা করে দিতে পারি না। তুমি যেটুকুন একটা মেয়ে হয়ে করেছো, আমার মনে হয় তোমার গর্ব হওয়া উচিত। সত্যি কথা, তোমার বাবা তোমাকে একবার না দুবার জন্ম দিয়েছে, একটা পেশেন্টকে, এরকম একটা রোগকে এত দূর থেকে এনে ট্রিটমেন্ট করে ভালো করেছে, কিন্তু তুমিও তোমার বাবার জন্য কিন্তু পুরোপুরি করেছো। একটা মেয়ে হিসাবে মানে বাড়িতে থেকে চাকরি বাকরি না করেও 2 দেশের মাঝে থেকেও তুমি তোমার বাবাকে তার গুরুর জায়গা, পুরীর জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে একবারের জায়গায় 2বার ডাক্তার দেখানো, চেন্নাইতে একবার নিয়ে যাওয়া, খুব কম লোক পারে, খুব কম লোক পারে, খুব কম মেয়ে পারে তার পরিবারের পাশে হয়ে থাকতে। তুমি যে এমনকি তুমি তোমার বাবার কাজের সময়ও কিছু টাকা পাঠিয়েছিলে। একটা মেয়ে হিসাবে তুমি যথেষ্ট করেছো, আমি বলবো যথেষ্ট করেছো, করার মতো তুমি সুযোগ পেয়েছো, করার মতো ঈশ্বর তোমাকে এবিলিটি দিয়েছে, তাই তোমার বাবার আশীর্বাদ আছে। আর ভাইপোদের কথা বলছো, ভাইপোরা আর একটু বড় হোক, মাধ্যমিক দিয়ে দিক, তুমি ইন্ডিয়ারই কোনো কলকাতারই কোনো কলেজে না হলে ভর্তি করে দিতে পারবে, এটা কোনো ব্যাপারই না। এখন মাধ্যমিকটা দিয়ে দিক, বড় ভাইপোটা তো বড় হয়ে গেছে, 4-5 বোধহয় পড়ে। তো আফটার ক্লাস 10 এক্সাম এরকম প্রচুর বাংলাদেশের লোক আছে যারা এখানে স্কুলে কলেজে ভর্তি হয়েছে। তুমি নিজেই দেখো, তোমাদের যেই অ্যাডভোকেটটা ওই ইসকনের ওর জন্য লড়ছিল, চিন্ময় দাসের জন্য যে লড়ছিলেন, যিনি অ্যাডভোকেট, ঢাকার অ্যাডভোকেট, ওনার ছেলেও কিন্তু এই কলকাতাতেই থাকেন, তাই না? তাই উনি এখন যেমন ইন্ডিয়াতে এসেছেন, ছেলের কাছে এসেছেন, 3 মাস থাকবেন, কারণ উনি অসুস্থ হয়ে পড়েছিলেন চিন্ময় দাসের জন্য কেসটা লড়তে গিয়ে। তো সেই ভদ্রলোক অ্যাবাভ 70, তো উনিও তো লড়ছেন কেস বাংলাদেশের থেকে, কিন্তু একমাত্র ছেলে কিন্তু কলকাতাতেই থাকে এবং কলকাতাতে সেটেল হয়ে গেছে, নিজে বাড়িটারি করে ফেলেছে। তো সেখানে দাঁড়িয়ে তুমিও পারলে তোমার বড় ভাইপুকে আফটার বোর্ড এক্সাম, মাধ্যমিক, হ্যাঁ এরকম স্কুল কলেজে থাকে সিস্টেম যে মাধ্যমিকের পরে আসার পর বাংলা মিডিয়ামেই পড়াশোনা করবে, এরকম স্কুল কলেজ থাকে যে অন্য দেশ থেকে এসেছে কি সার্টিফিকেট একটা হয়, মাইগ্রেশন কিছু হয়, স্টাডি তো হয়ই, কলেজে তো হয়ই, অ্যাব্রোড স্টাডি স্কোপ থাকেই। ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়াতে প্রচুর কলেজ আছে যেখানে প্রচুর ফরেনার পড়াশোনা করছে, আফ্রিকান থেকে শুরু করে আফগানিস্তান থেকে প্রচুর পড়াশোনা করছে। যখন আমাদের বাচ্চারা বাইরে যায়, আমাদের এখানে স্টুডেন্টরা বাংলাদেশে মেডিকেল করতে যায়, অন্যান্য করতে যায়, বাংলাদেশের লোকরাও এখানে এসে পড়তে আসে, এবং তারপর ওরা এখানেই চাকরি বাকরি পেয়ে গিয়ে এরকম প্রচুর আছে। ইউটিউবারও আমি দেখেছি 1-2 জন আছে যাদের বাড়ি পুরোটাই বাংলাদেশে, এবং ওরা এখন এখানেই কলকাতাতেই সেটেল হয়ে গেছে। তো বউকে নিয়ে বাড়িতে গেছে, এরকম দেখিয়েছে, বাংলাদেশের বাড়ি ঘরে দেখেছি, নামগুলি বা নাই বা বললাম। তো তুমিও তোমার ভাইপোর জন্য কষ্ট করছো, তুমি নিজের মধ্যে এরকম দক্ষতা আনো, দক্ষতা তুমি বটেই, কিন্তু বাট আরও এবং কাপড় টাপড়ে ব্যবসা করে এমনভাবে দক্ষতা আনো যে ভাইপোকে এনে, যে হ্যাঁ পিসি ভাইপোকে নিয়ে আসলো, আর বড় ভাইপো অটোমেটিকলি যদি একটা ভালো জায়গা সেটেল হয়ে যায়, ভালো কিছু করে ফেলতে পারে, তো বড় ভাইপোই পারবে ছোট ভাইপোকে কলেজ টলেজে পড়ানোর জন্য, কারণ তাদের এজ ডিফারেন্স আছে। তো বড়টা বড় হয়ে কলেজে পড়তে চাকরি টাকরি পেয়ে গেলে পরে ছোটটাকেও বড়টা দেখতে পারবে, তখন তুমিও বলতে পারবে যে হ্যাঁ মানে একটা পিসি হয়েও দেখিয়ে দিতে পারলে ভাইপোদের জন্য করা। কালকে আমার বিশেষ করে খুব ভালো লেগেছে, তোমার দাদা আসলেন, আমি তো সবই দেখি কিন্তু ভিডিও তো করা হয় না, করিও না, কত ভিডিও করা যায়। দাদা আসলেন, দাদা কথা বললেন, দাদাকে কল্লোল নিয়ে গেল হায়দ্রাবাদে, সেখানে ট্রিটমেন্ট করালো। দেখো আজকে কল্লোল পাশে থাকাতে কতটা সুবিধা হলো, এক দেশ থেকে আরেক দেশে কতটা কাজে মানে লাগলো, তাই না? তো কি সুন্দর ট্রিটমেন্ট, হ্যাঁ দুজনে ট্রিটমেন্ট করেছে, কিন্তু কেন করাতে পেরেছে? কারণ তুমি আছো বলে, একটা ভরসার জায়গা, বোন আছে, বনু আছে, আর্থিক দিক দিয়ে হোক, এমনিতে সাপোর্টের দিক দিয়ে, সব দিক দিয়ে তুমি আছো বলে, তুমি তোমার পরিবারের একটা অনেক বড় স্বাবলম্বী, মানে কি বলবো, অবলম্বন, নট স্বাবলম্বন, তুমি স্বাবলম্বী বলে তুমি ওদের একটা অবলম্বন হয়ে দাঁড়িয়েছো। এটা কিন্তু সব মেয়েরা পারে না। অনেক মেয়েরা ইচ্ছে থাকলেও পরিবার আসে না কাছে, দরকার নেই, মেয়ে বিয়ে হয়ে গেছে। অনেক মেয়েদের পরিবারের দরকার নেই মেয়ের হেল্প। অনেক মেয়ে বাবা মা কিছু করার আগে হার্ট অ্যাটাকে মারা যায়, কিছু চাইলেও কিছু করার থাকে না, করতে পারে না বা করা যায় না। সেখানে দাঁড়িয়ে তুমি আজকে তোমার পরিবারের একটা বিশাল বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছো। এটা কিন্তু অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা যে তুমি এত কিছু করতে পেরেছো। তাই তুমি তোমার ভাইপুদের সামান্য ড্রেস নিয়ে ভেবো না। আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি কাপড়ের ব্যবসা করে এসে করে এত বড় ব্যবসাটা করে ফেলো, সো দ্যাট তোমার ভাইয়ের বাচ্চা তো, দাদার বাচ্চা তো বড়ই হয়ে গেছে, একদম মাধ্যমিক বা 12-এর পরে এখানে এসে ইন্ডিয়াতে কলেজে ভর্তি হতে পারবে। আর এই অ্যাভেলেবিলিটি আছে, আর এই সুযোগটা তুমি কাজেও লাগাবে, আমার যেটা মনে হয়। তোমার বাবা কিন্তু চেয়েছিলেন এবং বলেও ছিলেন, আমার মনে আছে। আমি আর কদিন ওই তোমার যে একটা শিলিগুড়ি দিদির বাড়িতে গেছিল তখন বলেছিল,
আমি তো বলি এদেরকে এখানে চলে আসতে, এরকম করে বলেছিলেন তোমার বাবা। তো তুমি ওই ভাইপোদেরকে নিয়ে আসলেই অনেকটা বড় কাজ হবে। প্রথম একটা ভাইপো না, এখন দরকার নেই, আফটার ক্লাস 12 কলেজ লাইফে আসলো, তোমার বাড়িতে থাকা দরকার, হোস্টেল থেকে থাকবে। তোমার বাবার তো ক্ষমতা আছে দাদার মানে ছেলেকে পড়ানোর বাইরে রেখে, তো হোস্টেল থেকে পড়াশোনা করবে। কলকাতার বিভিন্ন হোস্টেল আছে, সেখানে বাংলাদেশের স্টুডেন্ট আছে, কোনো ব্যাপার নেই। বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট আছে, যাদবপুরের মতো ইউনিভার্সিটি তো বাংলাদেশের স্টুডেন্ট আছে। আমরা দেখেছিলাম যে ওই যে কাণ্ডটা হয়েছিল, ওই যে ছেলেটা উপর থেকে পড়ে গেছিল, তখন যে প্রথম যে উইটনেস দেখেছিল সে কিন্তু বাংলাদেশের একটা স্টুডেন্টই ছিল। এরকম বাংলাদেশের স্টুডেন্টও প্রচুর আছে। তো সেরকম জায়গায় তোমার ভাইপুও পড়বে, সামান্য ড্রেস না, পিসি হিসাবে এতটা নিজেকে উপরে নিয়ে যাও সো দ্যাট ওরাও অনেক কিছু করতে পারে এবং বলতে পারে আজকে পিসির জন্য দাঁড়িয়ে আমি এখানে। আর স্ট্রেস নেবে না, কিছু নেবে না, চালিয়ে যাও IVF ট্রিটমেন্ট। তাড়াতাড়ি চাই, শুভস্য শীঘ্রম, তাড়াতাড়ি চাই। মিতু কিন্তু মা হয়ে গেল, পিয়াও হয়ে যাবে, তারপরই যেন তোমার কাছে গুড নিউজটা পাই যে ইয়েস আমাদের মৌও মা হতে চলেছে। আমার এই একটা কামনা, বারে কথা দিয়েছি না, তুমি মা হয়ে যাওয়ার পর, তোমার বাচ্চা হয়ে যাওয়ার পর তোমাকে নেগেটিভ ভিডিও করবো। আমি তো ওয়েট করছি, তাড়াতাড়ি মা হও, তাড়াতাড়ি মা হও, মন থেকে আশীর্বাদ দিচ্ছি, তাড়াতাড়ি মা হয়ে যাও। গুড নিউজের আশায় বসে রয়েছি। মালবিকা দি লাস্টে বলছি নমস্কার। আমি কিন্তু তুমি যে আমাকে বলেছিলে, যে কমেন্টটা লিখেছিলে why you are talking about this matter, আমি কিন্তু এরপরে কথা বলিনি। আমি কিন্তু তোমাকে দেওয়া কথা প্রমিসটা রেখেছি। বাই।